প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি। পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব, এই জিনিসটা নিয়ে, এই অধ্যায়টা নিয়ে আমি আমার আলাপ আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি পদার্থবিজ্ঞান বিষয়ের 3টি ক্লাস করেছিলাম। সেই 3টি ক্লাসই ছিল চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়। তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে যে অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম, একদিন কাজ নিয়ে আলোচনা করেছিলাম, আরেকদিন শক্তি, এবং তার তৃতীয় দিনও শক্তির কিছু অংশ এবং ক্ষমতা নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে আশা করছি কিছুটা উপকৃত হবে। শিক্ষার্থীরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। নবম শ্রেণী এবং দশম শ্রেণী উভয়ের জন্যই ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে যারা দশম শ্রেণীতে তারা এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য একটি বোর্ডে একটি প্রশ্ন এখান থেকে হয় সাধারণত। তো আজকে বস্তুর উপর তাপের প্রভাবে প্রথম পর্বে আজকে আমি যে অংশগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, পদার্থের তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রার বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা পুরোটি সময় তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটা বোঝার চেষ্টা করবে। দেখো, তাপ ও তাপমাত্রা, আসলে প্রথমে আসো তাপ জিনিসের তাপ। আমরা আমাদের এই দৃশ্যমান জগতের সকল কিছুকে দুইটি অংশে বিভক্ত করতে পারি। এক হচ্ছে পদার্থ, আরেক হচ্ছে শক্তি। তো দুটি অংশই আসলে পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়। পদার্থ সম্বন্ধে পদার্থবিজ্ঞানের ব্যাপক আলোচনা রয়েছে। আরেকটি হচ্ছে শক্তি, বিভিন্ন শক্তি, যেমন আমি যে শব্দ করে তোমাদের পড়াচ্ছি, শব্দ একটি শক্তি। এই যে বিদ্যুতের মাধ্যমে আমাদের ক্লাসগুলা নেওয়া হচ্ছে, বিদ্যুৎ একটা শক্তি। এই যে তাপ একটা শক্তি। আলো দেখতেছো, এই যে আলো এক প্রকার শক্তি। এই সকল শক্তি কিন্তু পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়। শিক্ষার্থীরা, আমি যদি বলি তোমরা একটা চুল্লির কাছাকাছি আছো, অর্থাৎ একটা চুলা, গরম উত্তপ্ত, তো তোমাদের কাছে কেমন মনে হবে? গরম অনুভূত হবে। আবার তোমাকে যদি বলি এক টুকরা বরফের গায়ে হাত দাও, তখন বরফটা কেমন মনে হবে? ঠান্ডা। তুমি স্পর্শ করলেই মনে হবে যেন তোমার হাতটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে এই যে অনুভূতিটা, অর্থাৎ তাপ হচ্ছে এমন এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। তাহলে তাপটা কি? তাপ হচ্ছে এমন এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আসলে ঠান্ডা বা গরমের অনুভূতি কেন জন্মায় যদি প্রশ্ন করা হয়, এই যে ঠান্ডা বা গরমের অনুভূতি কেন জন্মায়, সেই উত্তরটা হলো, আসলে আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব যে কোনো একটা বস্তু, যে অণুপরমাণুগুলো আছে, এই অণুপরমাণুগুলো কিছুটা কম্পমান অবস্থায় আছে, অর্থাৎ স্পন্দিত হচ্ছে। এই অণুপরমাণুগুলোর যে গতিশক্তি, এই কম্পমান গতিশক্তি, এই গতিশক্তির সমন্বিত রূপেই হচ্ছে তার তাপ। তাহলে মনে করো, এই যে বস্তুটা, একটা বস্তু, এটাও একটা বস্তু। এই বস্তুকে আমি হাত দ্বারা স্পর্শ যদি করি, মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে। আর এই বস্তুটাকে যদি আমি হাত দ্বারা স্পর্শ করি, গরম লাগছে। অর্থাৎ এটা ঠান্ডা, আর এটা হচ্ছে গরম। এখন কেন লাগছে? আসলে আমি
এই বস্তুটাকে যখন হাত দ্বারা স্পর্শ করি তখন ঠান্ডা লাগতেছে এই জন্য, কারণ এই বস্তুটার যে অনুপরমাণুগুলো আছে এই অনুপরমাণুগুলো কম্পমান অবস্থায় যেটা আছে সেই কম্পনের হার, আর আমার যে হাতটা এই হাতটার যে কম্পনের হার সেই কম্পনের হার এই বস্তুটার কম্পনের হার থেকে বেশি, সেই জন্য এটা ঠান্ডা লাগছে। অর্থাৎ এটার কম্পনের হার আমার হাতের কম্পমান হারের থেকে এই বস্তুটা কম, আমারটা বেশি, সেই জন্য এটা ঠান্ডা লাগতেছে। একইভাবে এই বস্তুটা গরম লাগতেছে কেন? কারণ এটার যে কম্পনের হার, অনুপরমাণুগুলোর কম্পনের হার আর আমার হাতের যে কম্পনের হার, এই হাতের যে অনুপরমাণুগুলোর কম্পনের হার এটা থেকে আমারটা কম, অর্থাৎ এটা বেশি, সেই জন্য এটা গরম লাগছে। অর্থাৎ আমরা বুঝলাম যে কোনো একটা বস্তুকে হাত দ্বারা স্পর্শ করলে কেন গরম লাগে, অথবা কোনো একটা বস্তুকে হাত দ্বারা স্পর্শ করলে কেন ঠান্ডা লাগে। মূল কারণটা হচ্ছে কম্পনের হার, অর্থাৎ এই যে কম্পমান যে অনুপরমাণুগুলো যে কম্পিত হচ্ছে, এই যে স্পন্দিত হচ্ছে, এই স্পন্দনের ফলে যে একটু গতি প্রাপ্ত হচ্ছে, এই গতিশক্তির সমন্বিত রূপটাই হচ্ছে বস্তুর তাপ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে একটা উত্তপ্ত বস্তুকে হাত দ্বারা স্পর্শ করলে কেন গরম লাগে, তাহলে আশা করি বন্ধুরা তোমরা পারবে এই জন্য গরম লাগে। তো তাহলে তাপের ডেফিনেশনটা হলো তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায়। আর তাপের এককটা হচ্ছে জুল। তাপ যেহেতু একটা শক্তি, যেহেতু কাজের একক জুল, সেহেতু তাপের শক্তির একক জুল, সেহেতু তাপের এককও জুল। তাপের আরেকটি একক রয়েছে ক্যালোরি। জুল এবং ক্যালোরির মধ্যে তোমাদের বই সম্পর্ক রয়েছে, 1 জুল সমান 4.2 ক্যালোরি বা 1 ক্যালোরি সমান 4.2 জুল, এরকম একটি সম্পর্ক রয়েছে। তো তাপমাত্রা, তাপমাত্রা কি? এখন আসলে তাপমাত্রা আমাদের দ্বিতীয় অংশটা তাপমাত্রা। তাপমাত্রা 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 হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা দুটি বস্তুর সংস্পর্শ করলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্দেশ করে। অর্থাৎ একটু আগে আমরা যে ঠান্ডা বস্তু এবং গরম বস্তু দেখিয়েছিলাম, অর্থাৎ এই দুটো বস্তু যখন আমরা স্পর্শ করাবো তখন গরম বস্তুটি তাপ কিছুটা হারাবে, হারাবে বলতে ঠান্ডা বস্তুকে দিবে, আর ঠান্ডা বস্তুটি তাপ কিছুটা গ্রহণ করবে গরম বস্তুটি। অর্থাৎ এই অবস্থাটা, এই নির্দেশকটাই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, তার সিচুয়েশনটা কেমন, কত উত্তপ্ত, কত গরম, কত ঠান্ডা, সেটা বোঝাতে যে রাশিটি, সেটি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। তো তাপের যেমন একক রয়েছে, তাপমাত্রারও একক রয়েছে, তাপমাত্রার অনেকগুলো একক রয়েছে। তাপমাত্রার একক এসআই একক হচ্ছে ক্যালভিন, তাপমাত্রার এসআই একক হচ্ছে ক্যালভিন, তাপমাত্রার এসআই একক হলো কি ক্যালভিন। তাহলে আমরা তাপ বললাম, তাপমাত্রা বললাম। তোমাদের প্রশ্ন হতে পারে অনুধাবনের প্রশ্ন, তাপ ও তাপমাত্রার পার্থক্য। তো তোমরা দুইটা সংজ্ঞা দিবা, তাপের একক জুল, তাপমাত্রার একক ক্যালভিন। আরেকটি পার্থক্য দিতে পারো, তাপের মাত্রা দিতে পারো তুমি। তাপের মাত্রা, যেহেতু তাপ এক প্রকার শক্তি এবং কাজ এবং শক্তির মাত্রা একই, তাপের মাত্রা হচ্ছে mL²10⁻², আর তাপমাত্রার মাত্রাটা হচ্ছে থিটা। তাপমাত্রার মাত্রাটা হচ্ছে কি থিটা। তাহলে তাপ আর তাপমাত্রার পার্থক্য, দুই তিনটা পার্থক্য দিলেই হয়ে যাচ্ছে। তাপ, তাপমাত্রা, মাত্রাটা হচ্ছে, তাপের মাত্রা হচ্ছে mL²10⁻², আর তাপমাত্রার মাত্রা হচ্ছে থিটা, আর এককটা হচ্ছে জুল, আর এটার একক হচ্ছে ক্যালভিন। আর দুটো সংজ্ঞা দিবা, তাহলে পার্থক্য হয়ে যাবে। এখন আরেকটি অংশ, পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্মটা কি সেটা একটু বোঝার চেষ্টা করো। পদার্থের তাপমাত্রিক ধর্ম, আমরা তাপমাত্রা পরিমাপের জন্য কি ব্যবহার করি? একটি যন্ত্র, যে যন্ত্রটার নাম হলো থার্মোমিটার। অর্থাৎ তাপমাত্রা পরিমাপের যন্ত্র হলো কি থার্মোমিটার। এই থার্মোমিটার বিভিন্ন হতে পারে। থার্মোমিটার হতে পারে পারদের থার্মোমিটার, হতে পারে গ্যাসীয় থার্মোমিটার, হতে পারে রেজিস্ট্যান্স বা রোধের কিছু থার্মোমিটার রয়েছে। এখন এই থার্মোমিটারের মধ্যে যে পদার্থটা ব্যবহার করা হয়, যেমন
পারদ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। আমরা যখন আমাদের জ্বর মাপি তখন ওই থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপি। মনে করো এটা একটা থার্মোমিটার, এতটুকু আছে পারদটা, এতটুকু পারদ আছে। এখন যখন আমাদের জ্বর মাপে পারদের এই অংশটা প্রসারিত হয়ে এতটুকু, এই যে এতটুকু, তার মানে আমরা এই পারদ থার্মোমিটারে আমরা পারদ ব্যবহার করেছি। পারদটা কেন ব্যবহার করেছি? অর্থাৎ পারদটা প্রসারণ দ্বারা আমরা বুঝি আমাদের টেম্পারেচারটা কতটুকু বাড়বে বা কমবে। অর্থাৎ পারদ থার্মোমিটারে এই পারদের প্রসারণ দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করছি। অর্থ হলো তাপমাত্রা পরিমাপের জন্য পদার্থে যে ধর্মটা সুনিয়ন্ত্রিতভাবে পরিবর্তনের মাধ্যমে আমরা তাপমাত্রাটা নির্ধারণ করতে পারি, সেই ধর্মটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। এখানে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পারদের যে আয়তন প্রসারণ, এই প্রসারণটা হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ আয়তন, পারদের যে আয়তন, এই আয়তন প্রসারণটার মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে তাপমাত্রা পরিমাপ করার জন্য পদার্থের যে ধর্মটা আমরা ব্যবহার করছি সেই ধর্মটাই হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। একইভাবে গ্যাসীয় থার্মোমিটার রয়েছে। গ্যাসীয় থার্মোমিটারের ক্ষেত্রে চাপ, গ্যাসের চাপ হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। গ্যাসীয় থার্মোমিটারে ওই গ্যাসটি হচ্ছে তার, আর পারদ থার্মোমিটারে ওই পারদটি হচ্ছে তার তাপমাত্রিক পদার্থ, আর পারদের আয়তন প্রসারণ হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম কাকে বলে যদি বলতে কি যদি বলা হয়, তাহলে তাপমাত্রিক ধর্ম হচ্ছে পদার্থের যে ধর্মটা ব্যবহার করে আমরা তাপমাত্রা নির্ণয় করি, সেই ধর্মটাই হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। আর যেই পদার্থটার ধর্মটা ব্যবহার করছি সেই পদার্থটা হচ্ছে তার তাপমাত্রিক পদার্থ। একইভাবে যদি আমি একটা গ্যাস থার্মোমিটার চিন্তা করি, আসলে গ্যাস থার্মোমিটারের তোমাদের বইয়ে দেওয়া হয়নি, এমন একটা অবস্থা। এখানে যে কোনো গ্যাস রয়েছে, আর এই অংশ, এতটুকু অংশ যে কোনো তরল রয়েছে। আচ্ছা, এখন আমি যদি এখানে আমি তাপ দিই, তাপ দিচ্ছি, তখন এই গ্যাসে একটা চাপ সৃষ্টি হবে। এই চাপের কারণে এই তরল হয়তো এদিকে উপরে উঠবে। তার মানে এই গ্যাসের চাপ দ্বারা আমরা, যেহেতু তাপ বাড়লে চাপ বাড়তেছে, এখানে তাপ বাড়লে চাপ বাড়ছে, সেই জন্য এই চাপটা হলো আমরা তাপমাত্রা নির্ধারণের জন্য গ্যাসের চাপটা দ্বারা তাপমাত্রার ভেরিয়েশনটা হচ্ছে। অর্থাৎ আগে ছিল ধরো যে কোনো সাধারণত গ্যাসের থার্মোমিটার মাইনাস সামথিং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এটা মাপা হয়। তো এখানে এই গ্যাসটা রয়েছে, এই গ্যাসে যখন আমি তাপ দিব তখন চাপ বাড়বে। চাপ বাড়লে এই স্কেল দ্বারা আমরা এখানে এই তরল পদার্থটা প্রসারণ করি। সেই ক্ষেত্রে এই তাপমাত্রা বাড়লে যেহেতু গ্যাসের চাপ বাড়ছে, চাপ বাড়ার কারণে কিন্তু আমরা তাপমাত্রাটা নির্ধারণ করতে পারতেছি। সেই ক্ষেত্রে গ্যাসের চাপটা হবে এই ক্ষেত্রে তার তাপমাত্রিক ধর্ম, আর এই গ্যাসটি হবে তার তাপমাত্রিক পদার্থ। একইভাবে কিছু রোদ থার্মোমিটার রয়েছে, যে প্লাটিনামের তৈরি কিছু থার্মোমিটার আছে। সেই থার্মোমিটারে রোদ যদি, অর্থাৎ তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে এমন, সেই ক্ষেত্রে আমরা তাপমাত্রা নির্ধারণ করতেছি বস্তু রেজিস্ট্যান্স দ্বারা, রোদ দ্বারা। তার মানে সেই স্কেলের, সেই থার্মোমিটারের রোদ হবে তার তাপমাত্রিক ধর্ম, এবং সেই যে প্লাটিনাম বলো যেটা বলি আমরা, যে পদার্থটা, যে ধাতব পদার্থটা, সেই পদার্থটা হবে তার তাপমাত্রিক পদার্থ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা আলোচনা করলাম পদার্থের তাপমাত্রিক ধর্ম। পদার্থের তাপমাত্রিক ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্ম ব্যবহার করে আমরা, মানে পদার্থের যে ধর্মটা ব্যবহার করে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারতেছি, সেটা হচ্ছে তার তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক ধর্ম বলতে আমরা যে তিনটা জিনিস পেলাম, একটি হলো পারদের আয়তন প্রসারণ, আরেকটা হচ্ছে গ্যাসের চাপ, আরেকটা হচ্ছে রোদ।
অর্থাৎ কোনো ধাতব জিনিসের রোধ হচ্ছে তার তাপমাত্রিক ধর্মগুলো, আর পদার্থগুলো হচ্ছে পারদের ক্ষেত্রে তার পারদ হচ্ছে তার তাপমাত্রিক পদার্থ, গ্যাসের ক্ষেত্রে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেই গ্যাসটি হচ্ছে তার তাপমাত্রিক পদার্থ, আর রোদের ক্ষেত্রে আমরা যেই ধাতব বস্তুটা নিব সেটা হচ্ছে তার তাপমাত্রিক পদার্থ। তো তারপরে যে টপিকসটা সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক। তাপমাত্রা কয়েকটি স্কেল রয়েছে প্রচলিতভাবে। তাপমাত্রা যদিও আমাদের বই পুস্তকগুলোতে 3টি স্কেল রয়েছে, আরও কিছু স্কেল রয়েছে। তাপমাত্রার মোটামুটিভাবে আমরা 5টি স্কেলের সাথে সম্পর্ক আজকে দেখাবো। তাপমাত্রার 5টি স্কেল কি কি? একটা হচ্ছে সেলসিয়াস, আরেকটা হচ্ছে কেলভিন, ফারেনহাইট, আরেকটা হচ্ছে কেলভিন, আরেকটা হচ্ছে র্যাঙ্কিন, আরেকটা হচ্ছে রোমান। সেলসিয়াসকে আমরা সি বললাম, ফারেনহাইটকে এফ, কেলভিনকে কে, র্যাঙ্কিনকে আর এন, যেহেতু এখানেও র্যাঙ্কিন এখানে রোমান, আর রোমানকে আর। তাপমাত্রা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমান, এই 5টি স্কেলের সাথে আমরা সম্পর্ক নির্ধারণ করব। তাপমাত্রার বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমান। এখন এই স্কেলগুলো তৈরি করার সময় বিভিন্ন বিজ্ঞানী, এগুলো কিন্তু এক একজন বিজ্ঞানী, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমান, এরা সবাই বিজ্ঞানী, এদের নাম অনুসারে এই স্কেলগুলো হয়েছে। এখন এই তাপমাত্রা স্কেল তৈরি করার জন্য আসলে যে কোনো স্কেল তৈরি করার জন্য দুটি বিন্দুকে, অর্থাৎ দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির ধরে সেই তাপমাত্রা স্কেলটা তৈরি করা হয়েছে। সেই যেমন এটা একটি থার্মোমিটার, এখানে একটি তাপমাত্রা, এখানে একটি তাপমাত্রা, এই তাপমাত্রা এবং এই তাপমাত্রা, অর্থাৎ এটা একটা নিচে আর একটা হচ্ছে উপরে, অর্থাৎ একটা নিম্ন একটা হচ্ছে ঊর্ধ্ব, এই দুইটা তাপমাত্রাকে স্থির ধরে তাপমাত্রা স্কেলগুলা নির্ধারণ করা হয়েছে। আর এই দুইটা স্থির তাপমাত্রাকে বলা হয় স্থিরাঙ্ক। দুটি এই যে অর্থাৎ তাপমাত্রা স্কেল নির্ধারণের জন্য দুটি তাপমাত্রা স্থির ধরে তাপমাত্রাটার স্কেল তৈরি করা হয়েছে। এই দুটি তাপমাত্রাটাকে বলা হয় স্থিরাঙ্ক। এই স্থিরাঙ্ক, এই নিচের যে অংশটা এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক, আর উপরের যে অংশটা সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? সাধারণত স্বাভাবিক চাপে, যদি আমি সেলসিয়াস স্কেল বলি, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। স্বাভাবিক চাপে, অবশ্যই স্বাভাবিক চাপে, মানে 1/1 আর যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেই তাপমাত্রাকে বলা হয় কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সাধারণত আমরা জানি স্বাভাবিক চাপে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তাহলে এখানে এই যে এই তাপমাত্রা প্রত্যেকটার ক্ষেত্রে সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, র্যাঙ্কিন, রোমান, এই 5টি স্কেলের জন্যই একটি নিম্ন স্থিরাঙ্ক রয়েছে, একটি ঊর্ধ্ব স্থিরাঙ্ক রয়েছে, এবং এদের একটি পার্থক্য রয়েছে। যে পার্থক্যটাকে বলা হয় মৌলিক ব্যবধান। যে পার্থক্যটি বলা হয় কি, মৌলিক ব্যবধান। যেমন আমরা যদি সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 32 ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 212 ফারেনহাইট। কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 273.15
কেলভিন, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 373, এবং আমি আপনার এখানে না 373.15 কেলভিন। আর র্যাঙ্কিন স্কেলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 492 র্যাঙ্কিন, আর এন দিলাম আমরা। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে কত? 672 র্যাঙ্কিন। আর রোমান স্কেলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 0 রোমান, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 80 রোমান। তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন করা হয় যে ফারেনহাইট স্কেল কাকে বলে, দেখো, আচ্ছা আমি স্কেলটা মুছে দিলাম। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস 100 ডিগ্রি সেলসিয়াস, এই পার্থক্যটা হচ্ছে 100, এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। 212 থেকে 32 এটা পার্থক্যটা হচ্ছে 180, এটা মৌলিক ব্যবধান। 373.15 থেকে 273.15 এর 100, এটা হচ্ছে মৌলিক ব্যবধান। র্যাঙ্কিনের 672 থেকে 492 গেলে 180, আর রোমানের ক্ষেত্রে 80 থেকে 0 গেলে কত? 80। এখন এখান থেকে তুমি স্কেলগুলোর সংজ্ঞা দিতে পারো। যদি বলা হয় যে ফারেনহাইট স্কেল কাকে বলে, তুমি বলতে পারো যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 এবং মৌলিক ব্যবধান 180, সেই স্কেলটাকে বলা হয় ফারেনহাইট স্কেল। বিজ্ঞানী ফারেনহাইটের নাম অনুসারে ওই স্কেলটি তৈরি হয়েছে। কেলভিন স্কেল কাকে বলে? যে স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273.15 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373.15 এবং মৌলিক ব্যবধান 100, সেই স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। বিজ্ঞানী কেলভিনের নাম অনুসারে এটি কেলভিন স্কেল হয়েছে। একইভাবে র্যাঙ্কিন স্কেল 672, 492, আর 492টা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্কটা হচ্ছে 672, ব্যবধান হচ্ছে 180। একইভাবে রোমান স্কেলে হচ্ছে 0 রোমান, আর এখানে হচ্ছে 80 রোমান। তো এখন তাপমাত্রা আমরা এখানে একটু দেখাচ্ছি, দেখো তাপমাত্রাটা যখন তাপমাত্রা বিভিন্ন স্কেল যখন নির্ধারিত হয়েছে, সেই ক্ষেত্রে ধরো আমি এটা একটা থার্মোমিটার ধরলাম। এই থার্মোমিটারে এই নিম্ন স্থিরাঙ্কটা ধরলাম আমি x i, i মানে আইস, বরফ বিন্দু। আর এখানে ঊর্ধ্ব স্থিরাঙ্কটা ধরলাম x s, s মানে স্টিম বিন্দু, বাষ্প বিন্দু। আর এখানে আমি যে করে একটা তাপমাত্রা ধরলাম সেটা হচ্ছে x। প্রত্যেকটি স্কেলের সাথে যে সম্পর্কটা জড়িত সেটা হচ্ছে x minus x ice divided by xs minus x ice। অর্থাৎ এই যে x হচ্ছে যে কোনো একটা টেম্পারেচার, ওই টেম্পারেচার থেকে নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক অর্থাৎ স্টিম বিন্দু, বাষ্প বিন্দু এবং নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফলের অনুপাতটা সকল স্কেলে সমান থাকে। সকল স্কেলে কি থাকে? সমান থাকে। তাহলে আমি যদি এই নীতিতে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সাথে সম্পর্কটা তৈরি করতে চাই, x হচ্ছে যে কোনো টেম্পারেচার, এটা সেলসিয়াস হলে c হবে, ফারেনহাইট হলে f হবে, কেলভিন হলে k হবে, রোমান হলে r হবে, র্যাঙ্কিন হলে rn হবে। আর x আইস, আইসটা হচ্ছে ওই যে নিম্ন স্থিরাঙ্ক, দ্যাট মিন্স বরফ বিন্দু 0, অর্থাৎ সেলসিয়াস স্কেলে 0, ফারেনহাইট স্কেলে 32 সেটা। আর x s, s মিন্স হচ্ছে স্টিম পয়েন্ট মানে বাষ্প বিন্দু, বাষ্প বিন্দুটা কত? এই যেটা বিভিন্ন স্কেলের বাষ্প বিন্দুটা এটা। তাহলে আমি যদি এই অনুযায়ী বসিয়ে দেই, দেখো x সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে বড় c মাইনাস x সেলসিয়াস স্কেলের বরফ বিন্দুটা কত? 0 ডিভাইডেড বাই xs, এটার বাষ্প বিন্দুটা কত? 100 মাইনাস x আইস মানে 0। এটা সকল স্কেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট মানে ধ্রুবক থাকবে, অর্থাৎ সমান থাকবে। সেলসিয়াসের ক্ষেত্রে এটা বসালাম, তারপর ফারেনহাইটের ক্ষেত্রে এটা হবে f মাইনাস 32, এই যে দেখো 32 ডিভাইডেড বাই কত হবে? 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু কেলভিনের ক্ষেত্রে এখানে হবে k মাইনাস 273.15 ডিভাইডেড বাই 373.15 মাইনাস 273
0.15 ইজ ইকুয়াল টু র্যাঙ্কিনের ক্ষেত্রে Rn মাইনাস 600 Rn মাইনাস 492 ডিভাইডেড বাই 672 মাইনাস 492 ইজ ইকুয়াল টু আরেকবার হয়েছে র্যাঙ্ক রোমানের ক্ষেত্রে R মাইনাস 0 ডিভাইডেড বাই কত 80 মাইনাস 0 তার মানে আমরা এই নীতিটা কোথা থেকে আনলাম এই যে এই সূত্র x মাইনাস xi i ডিভাইডেড বাই xs মাইনাস xi x হচ্ছে যে স্কেলটা তুমি ইউজ করো সেটা। তাহলে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এটা আসলে দেখো বা c ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 180 is equal to k minus 273.15 divided by 100 is equal to r n minus 492 divided by 180 is equal to এটা r divided by 80। তো প্রত্যেকটাকে দেখো প্রত্যেকটাকে আমরা যদি 20 দ্বারা ভাগ করে দেই অথবা 20 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দেই কাটাকাটি যাচ্ছে তাহলে c divided by 5 হচ্ছে এখানে f minus 32 ডিভাইডেড বাই কত হচ্ছে 9 is equal to k minus 273.15 divided by 5 is equal to rn minus 492 divided by 9 is equal to r minus 4। অর্থাৎ প্রত্যেকটা নিচে টার্মটাকে আমরা 20 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে 5 এখানে 9 এখানে 5 এখানে 9 আর এখানে 4 পাচ্ছি। তাহলে এই যে এই রাশিটা হলো সুতরাং আমরা বলতে পারি এই যেটা এটা হচ্ছে তাপমাত্রা 5টি স্কেলের সাথে আমাদের প্রচলিত স্কেলগুলো হচ্ছে সেলসিয়াস ফারেনহাইট কেলভিন আমি আরো দুটো স্কেল রয়েছে র্যাঙ্কিন এবং রোমান এই 5টি স্কেলের সাথে আমরা সম্পর্ক দেখলাম c/5 f - 32 divided by 9 k - 273.15 by 5 rn - 492 divided by 9 r divided by 4 এখানে r এর মানে হচ্ছে র্যাঙ্কিন আর r হচ্ছে রোমান বিজ্ঞানীদের নাম অনুসারে এই স্কেলগুলো। তাহলে আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক পেলাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে তাপমাত্রা বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক সেলসিয়াস ফারেনহাইট কেলভিন রোমান র্যাঙ্কিন। এখানে কিছু কথা বলে নেই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক এই সংজ্ঞাগুলো তো আমরা বলেছি। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে বরফ গলতে শুরু করে সেটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক আর যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে পানি ফুটতে শুরু করে সেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বিভিন্ন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক মান রয়েছে। এখন আমরা যে তাপমাত্রা পরিমাপ করছি এই তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে আমাদের দুটি কথা একটু মনে রাখতে হবে। একটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা আরেকটা হচ্ছে পানির ক্লোইধ বিন্দু। পরম শূন্য তাপমাত্রা এবং পানির ক্লোইধ বিন্দু পরম শূন্য তাপমাত্রাটা আসলে আমরা যখন বিশাল তাপমাত্রা চিন্তা করি অনেক বড় মানে বেশি তাপমাত্রা 1000 ডিগ্রি 5000 ডিগ্রি তাপমাত্রা অনেক বেশি টেম্পারেচার আমরা চিন্তা করতে পারি। একইভাবে আমরা নিচে কতটুকু তাপমাত্রা চিন্তা করতে পারি সবচেয়ে নিচের তাপমাত্রাটা আমরা গাণিতিকভাবে যতটুকু নিতে পারি সেই তাপমাত্রাটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলে -273.15 নিতে পারি 273.15 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা সবচেয়ে নিচের তাপমাত্রা, তবে আমরা কখনো এই তাপমাত্রায় পৌঁছাতে পারি না। তবে সবচেয়ে নিচের তাপমাত্রা যেটা সেলসিয়াস স্কেলে -273.15 ডিগ্রি সেলসিয়াস আর এটা যদি কেলভিন স্কেলে হয় সেটা কেলভিন হবে 0 ডিগ্রি কেলভিন। এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কেন পরম শূন্য তাপমাত্রা? কারণ হলো এই তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায়। অর্থাৎ
এই -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো গ্যাসীয় পদার্থ রাখা হয় তখন ওই গ্যাসীয় পদার্থের কোনো চাপ সৃষ্টি হবে না এবং ওই গ্যাসীয় পদার্থের আয়তনও শূন্য হবে। ওই রকম একটি তাপমাত্রা কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। তাহলে তোমরা পরম শূন্য তাপমাত্রাটা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থ আয়তন এবং চাপ শূন্য হয় এবং যে তাপমাত্রা নিচে আর কোনো তাপমাত্রা কল্পনা করা যায় না, সেই তাপমাত্রাটাকে বলবো আমরা পরম শূন্য তাপমাত্রা। এবং পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস স্কেলে 273 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে সেটা 0 কেলভিন। তাপমাত্রা এসে একক হচ্ছে কেলভিন, 0 যেহেতু শূন্য সেই জন্য এটাকে আমরা বলবো পরম শূন্য তাপমাত্রা। আরেকটি তাপমাত্রা রয়েছে পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু বা পানির ট্রিপল পয়েন্ট কাকে বলা হয়? এমন একটি তাপমাত্রা রয়েছে সেটা স্বাভাবিক চাপে নয়। এমন একটি তাপমাত্রা রয়েছে যে তাপমাত্রায় একটা বরফ, মানে যে তাপমাত্রায় পানিটা কঠিন, তরল, বায়বীয় তিনটি অবস্থায় অবস্থানে থাকতে পারে, সেই টেম্পারেচারটাকে বলা হয় পানির ট্রিপল পয়েন্ট, পানির ত্রৈধ বিন্দু। সেই তাপমাত্রাটা হচ্ছে কত? সেই তাপমাত্রাটা হচ্ছে 273.15 কেলভিন। 273.15 কেলভিন এই তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা। 273.15 ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রাটা হচ্ছে কি সেটা একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ তুমি যদি ধরো বরফ নিয়ে আসো, যখন ফ্রিজ থেকে বরফটা নিয়ে আসো, বরফের তাপমাত্রা নিশ্চয়ই মাইনাস সামথিং, তো -5 ডিগ্রি 1 ডিগ্রি এরকম একটা তাপমাত্রা। তো কিছুক্ষণ পরে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে, 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস হচ্ছে 0 ডিগ্রি কিন্তু কেলভিন হচ্ছে 273.15 কেলভিন। তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন উপনীত হবে তখন এটা কি হবে? এটা গলে গলে আস্তে আস্তে পড়তেছে, তার মানে গলে গলে কিছুটা পানি হচ্ছে। পাশাপাশি কিছুক্ষণ পরে দেখবা যে এখান থেকে বাষ্প আকারে, বরফটার থেকে বাষ্প আকারে উঠে যাচ্ছে, উঠতেছে। তার মানে বাষ্প থাকতেছে, বরফও থাকতেছে, পাশাপাশি পানিও থাকতেছে। এমন একটি সিচুয়েশন, সেটা কত তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ 273.15 কেলভিন যখন আসবে তখন এই বরফটা তিনটি সহাবস্থানে থাকতে পারে। এখানে উল্লেখ্য যে চাপটা কিন্তু একটা ফ্যাক্টর, সেই জন্য স্বাভাবিক চাপে আমরা এই পানির ত্রৈধ বিন্দুটা পাই না। তো অর্থাৎ আমরা চাপ কমাতে হবে, কম তাপমাত্রা। তোমাদের বইয়ে লেখা আছে 0.006037 এত অ্যাটমসফিয়ার। অর্থাৎ চাপটা কমাতে হবে। আমরা জানি স্বাভাবিক চাপটা, বায়ুর চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 বায়ুমণ্ডলের চাপ। আর এখানে কত চাপ? 0.00637 অ্যাটমসফিয়ার, অর্থাৎ অনেক কম চাপ। কম চাপে ওই তাপমাত্রাটা পাওয়া সম্ভব যে তাপমাত্রায় পানিটা বরফ, জলীয় বাষ্প এবং পানি আকারে, তরল আকারে থাকে, অর্থাৎ তরল, কঠিন, বায়বীয় আকারে থাকে। সেই তাপমাত্রাটাকেই বলা হয় পানির ত্রৈধ বিন্দু তাপমাত্রা। তো সেক্ষেত্রে বন্ধুরা, যে আজকে আমরা যে আলোচনাটা করলাম, একটা হচ্ছে তাপ ও তাপমাত্রা, তাপমাত্রিক ধর্ম, পাশাপাশি তাপমাত্রা বিভিন্ন স্কেলের সাথে সম্পর্ক, পাশাপাশি কিছু সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই প্রশ্নের আওতায় তোমরা একটি প্রশ্ন দিচ্ছি আমি, যে এই যে তাপমাত্রা বিভিন্ন স্কেলের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কটা থেকে তোমরা কয়েকটি প্রশ্ন উত্তর দিতে পারো। যেমন সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই তাপমাত্রা পাওয়া সম্ভব নয় কেন? সম্ভবপর নয় কেন? একইভাবে এই প্রশ্নটা আমরা দিতে পারি
ফারেনহাইট এবং র্যাঙ্কিন স্কেলে একই তাপমাত্রা পাওয়া সম্ভবপর নয় কেন? এই তাপমাত্রা সম্ভবপর নয় কেন এটা তোমরা যদি একটু বুঝে থাকো, আসলে একটু আলোচনা। সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই তাপমাত্রা পাওয়া সম্ভব নয় কেন, তুমি এই যে সমীকরণটা, এটা তোমাদের কাজ থাকলো, এটা থেকেও এটা কাজ থাকলো। আমি নেক্সট টাইম এটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। তোমরা কাজ থাকো, তোমরা চেষ্টা করবে এগুলো করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা এতটুকুই থাকলো, তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা ভালোভাবে ক্লাসগুলো দেখবে এবং বাড়ির কাজটাও করার চেষ্টা করবে। আর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ভালো থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই ঘরে থাকবে এবং সামাজিক দূরত্ব এবং মেনে চলবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।